সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প, গল্পের গরু। আমার দস্যি ছেলে পুটুর জ্বর। গোবিন্দবাবু ডাক্তার তাকে নাড়াচাড়া করে বললেন, কিরে, ঠান্ডা বাঁধালি কোথায়? পুটু বলল, জলে। স্থলে নয় জলে, তা তো বুঝতেই পারছি। ডাক্তার মুচকি হেসে বললেন, কিন্তু জল তো বাবা নানা রকম। কুয়োর জল, টিউবওয়েলের জল, ডোবার জল, নদীর জল। তোমার জলটা কি ছিল? পুটু আরো গম্ভীর হয়ে বলল, তালপুকুরের। তালপুকুরের? গোবিন্দবাবু ভাঁটার মতো চোখ করে বললেন, মানে সিঙ্গিদের তালপুকুরের? সে তো ডোবা বাবা, সেখানে নেমেছিলে কেন? বলে উনি ব্যাগের ভেতর কি একটা হাতড়াতে লাগলেন। পুটু চোখ পিটপিট করে সেদিকে লক্ষ্য রেখে বলল, কাল তালপুকুরে সুইমিং রেস হলো না? তারপর সে তড়ক করে উঠে দৌড়ে পালিয়ে গেল ঘর থেকে। ডাক্তার চেঁচিয়ে ডাকলেন, ধরো ধরো ধরো। আমি মহা খাপ্পা হয়ে চেঁচালুম। একই সঙ্গে কোথায় পুটুর মায়ের গলা শুনলুম, ও পুটু, পুটুন। তারপর কেউ ক্ষণক্ষণে গলায় বিকট হেসে বলে উঠল, এই ধরেছি। জানালা দিয়ে দেখলুম মধুরবাবু পুটুকে শূন্যে তুলে নিয়ে বাড়ি ঢুকছেন। পুটু বেজায় হাত পা ছুড়ছে। উঠোনের মাঝামাঝি আসতে না আসতে তারপর সম্ভবত পুটু মধুরবাবুর হাতে কামড় দিল। অমনি উনি ওকে ছেড়ে দিয়ে হতাশ ভঙ্গিতে বললেন, যা, ফস্টে গেল। পুটুকে আর দেখতে পেলুম না। গোবিন্দবাবু বাঁকা হেসে চাপা গলায় বললেন, মধুর কেষ্ট তোমার বাড়ি আসে দেখছি। সাবধান, 1 নম্বর ফ্রড। মধুরবাবু পুটুর মায়ের সঙ্গে কথা বলছেন। ডাক্তারের কথা শুনে বললুম, বলেন কি? কই, তেমন কিছু তো শুনিনি ওর নামে। তাছাড়া দেখে তো ভালো মানুষ বলেই মনে হয়। ডাক্তার বললেন, চকচক করলেই শোনা হয় না। ওর রেলের চাকরি তো এমনি এমনি যায়নি। ভালো চাও তো লোকটাকে বেশি পাত্তা দিও না। বলে উনি প্যাড বের করে প্রেসক্রিপশন লিখতে লাগলেন। আমাদের এই বসন্তপুর এখন প্রায় শহর হয়ে উঠেছে। হাইওয়ে আর রেললাইনের দৌলতে আমার চোখের সামনে এর শ্রীবৃদ্ধি। অসংখ্য নতুন নতুন লোক এসে ভিড় করছে। কত লোককে আমি চিনি না, ভাবলে কেমন অসহায় লাগে। এই মধুরবাবুকে কিছুদিন ধরে বসন্তপুরে দেখছি। আলাপ পরিচয় হয়ে গেছে ভালো মতো। স্কুলের হেডমাস্টার মশাই ব্রজেনবাবুর নাকি দূর সম্পর্কের ভাগ্নে। 55 মতো বয়স মনে হয়। ঢ্যাঙা, শুকনো চেহারা, খাড়া প্রকাণ্ড নাক, বড় বড় কান লোমে ভর্তি। ঠোঁটের উপর হিটলারি গোঁফ আছে, কিন্তু পোশাক দেখলে বোঝা যায় লোকটা তেমন কিছু সুখে নেই। নোংরা ঢিলে ঢালা প্যান্টের উপর শার্টটাও মলিন, এবং ওই কালো কোটটা যে রেল আমলের তা দিব্যি কেটে বলা যায়। বলেন, টিসি ছিল মশাই, ঘুষ খেতুম না বলে হ্যাঙ্গামা হতো। শেষে হ্যাত্তেরি বলে চাকরি ছেড়ে দিলুম। স্বাধীনভাবে কিছু একটা করার তালে আছি। এ কথায় অবিশ্বাসের কিছু নেই। বসন্তপুরের মতো উঠতি জায়গায় বাইরের লোকেরা তো এভাবেই এসে জুটছে। একটা কিছু করেও নিচ্ছে। অগত্যা চায়ের দোকানও। তাই মধুরবাবু নিশ্চয়ই একটা কিছু করে ফেলবেন শেষ পর্যন্ত। মধুরবাবু ঘরে ঢুকে বললেন, আরে ডাক্তার যে! তাই তো বলি, শ্রীমান গুলতির গুলির মতো ছুটল কেন? ও মশাই, জানেন তো, গোবিন্দকে দেখা দূরের কথা, ওর গন্ধ পেলেই পেশেন্ট লেজ তুলে পালায়। বিস্তর ডাক্তার দেখেছি মশাই, এমন কখনো দেখিনি যে রোগ পালানোর বদলে রুগীই পালিয়ে যায়। গোবিন্দবাবু গুম হয়ে প্রেসক্রিপশন লিখছেন। গ্রাহ্য করলেন না। মধুরবাবু হাসতে হাসতে চেয়ার টেনে বসে ফের বললেন, কি হে ডাক্তার, রাগ হচ্ছে বুঝি? দেখো ভাই, রাগের বসে সুই বের করো না। ডাক্তার আমার হাতে প্রেসক্রিপশন গুঁজে দিয়ে বললেন, সামান্য ঠান্ডা লাগা জ্বর, এবেলা বরং গরম দুধ রুটি খাক। ও বেলা স্রেফ গরম দুধ। দুধ? মধুরবাবু লাফিয়ে উঠলেন, মেঘ না চাইতেই জল দেখছি যে। ওই দুধের কথা বলতে আসছিলুম। কি আশ্চর্য! গোবিন্দবাবু ব্যাগ তুলে নিয়ে বাঁকা চোখে বললেন, দুধের কারবার শুরু করেছ বুঝি? করেছি। মধুরবাবু মাথা কাত করে বললেন, অনেক দিন থেকে একটা কিছু করার তালে ছিলুম। শেষে ভেবে দেখলুম বসন্তপুরে খাঁটি দুধ মেলে না। আমি খাঁটি দুধ সাপ্লাই দেব। 100% দুধ, উইদাউট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। ডাক্তার ফিক করে হেসে বললেন, গরু পুষেছ নাকি হে মধুরকেষ্ট? মধুরবাবু সিরিয়াস এখন। বললেন,
পুষেছি বিশাল গরু, হরিয়ানার বংশ, এ গ্রেট কাউ। গোমাতা সুরভি বলতে পারো। দুধে বসন্তপুর ভাসিয়ে দেব দেখবে। ভালো। গোবিন্দবাবু আমার উদ্দেশ্যে চোখে ঝিলিক তুললেন। খুব ভালো। এবার তাহলে যথার্থ গোস্বামী হয়েছ মধুরকেষ্ট। কিন্তু তোমার গরুটি গাছে চড়তে পারবে তো? অত না ভেবেই মধুরবাবু জবাব দিলেন, পারে বই কি। পারে? ডাক্তারের মুখ পাকা খরমুজের মতো ফাটাফুটি হলো। খুব ভালো। গাছে চড়ে যে গরু তার দুধ খাঁটি না হয়ে যায় না। গাছের ডগার কচি কচি পাতা খায় কি না। ওহে মধুরকেষ্ট, আর ছিলিম টেনো না, লাং ফেঁসে যাবে। বলে ডাক্তার চলে গেলেন। মধুরবাবু ততক্ষণে ঠাট্টাটা টের পেয়ে গেছেন। খাপ্পা হয়ে বললেন, শুনলেন, আমাকে গাঁজাখোর বলে গেল। আপনি বিশ্বাস করলেন আমি গাঁজা খাই? মধুরবাবুর গাঁজা খাওয়ার কথা শুনেছি অবশ্য। একদিন সন্ধ্যাবেলা হাইওয়ের ধারে বদ্রিমুচির কাছে বসে ওই রকম কিছু করছেন বলে সন্দেহ হয়েছিল। আমাকে দেখে বলেছিলেন, জুতোটা সারিয়ে নিচ্ছি। সন্ধেবেলায় জুতো সারানোটা কাজের কথা নয়। যাই হোক, ওকে সন্তুষ্ট করতে বললুম, ডাক্তারবাবু রসিকতা করছিলেন, ছেড়ে দিন। মধুরবাবু বললেন, ঠিক বলেছেন, তবে আমি কিন্তু রসিকতা করছি না। সত্যি বলছি, দুধের গরু কিনেছি, প্রচুর দুধ। যে দরে দুধ কেনেন তার 1 পয়সাও বেশি নেব না। তাছাড়া ভেবে দেখুন, ভেজাল দুধ খেয়ে শ্রীমানের কি দশা। একটুকুতেই জ্বর জ্বালা সর্দি কাশি লেগেই আছে। খাঁটি দুধটা পেলে ছেলে দুদিনেই পালোয়ান হয়ে উঠবে। পুটুর মা কান করে শুনছিল। এবার সায় দিয়ে বলল, ওকে বলো 2 লিটার করে নেব যদি ভালো দুধ হয়, আর যেন একটু সকাল সকাল পাই। কালু ঘোষের ছেলে ডেয়ারি করে যেন মাথা কিনে নিয়েছে। বেলা 10টায় এসে জাঁক দেখিয়ে বলে, আগে কলকাতারটা এক্সপোর্ট করব না আপনাদেরটা। এক্সপোর্ট শিখে গেছে। কি বলে বললেন মা? এক্সপোর্ট? খিক খিক করে হাসলেন মধুরবাবু। মানে জানে বেটা। ঠিক আছে, ভাববেন না। কাল থেকে আমার গরুর দুধ আপনার বাড়ি সাপ্লাই দেব, তারপর অন্যত্র। পরদিন মধুরবাবু ভোরবেলা সত্যি সত্যি যখন এনামেলের মস্ত পাত্রে দুধ এনে ঘুম থেকে ওঠালেন, অন্তত আমি খুব অবাক হয়ে গেলুম। বললেন, একটু হাঙ্গামা হচ্ছে। যাকে দিয়ে দোহানো ঠিক করেছিল সে বড্ড ফাঁকিবাজ। ট্রায়াল দিয়ে দেখি বাঁট টানতে পারে না, বলে আর বেরুচ্ছে না। শেষে নিজেই লেগে গেছি। মানুষ পারে না কি তাই বলুন না। পুটুর মা দুধ জাল দেবার পর বলল, ভীষণ ঘন দুধ বুঝলে, শুধু কেমন একটু গন্ধ। পুটু খাবে তো? বললুম, জোর করে খাওয়াতে হবে। কই, আমায় 1 কাপ দাও তো, টেস্ট করা যাক। সত্যি কেমন একটু গন্ধ, তবে সয়ে যায় একটু পরে। বিকেলে বেরিয়ে মধুরবাবুর সঙ্গে দেখা হলো রাস্তায়। গন্ধটার কথা বললুম। শুনে মধুরবাবু হাসলেন, মশাই, এই তো নিয়ম। ভেজাল খেয়ে খেয়ে এমন হয়েছে যে খাঁটি জিনিস কেমন অচেনা ঠেকে। গন্ধের কথা বলছেন? হরিয়ানার বিদেশি ষাঁড়ের ঔরসজাত সন্তান কিনা। ইন্ডিয়ার নাকে একটু ফরেন ফরেন ঠেকতেই পারে, তবে দেখবেন কি দারুণ বলবীর্যবর্ধক দুধ। সাহেবদের স্বাস্থ্য যে অমন পেল্লায়, তার মূল কারণটাই তো এই। পুটুকে খাওয়ানো সমস্যা দাঁড়িয়েছে, কিন্তু দুদিনেই তার চেহারায় চেকনাই লক্ষ্য করছি। গোবিন্দ ডাক্তারের ওষুধের কথা তুললে পুটুর মা ভুরু কুঁচকে সুন্দর কটাক্ষ হেনে বলল, ওষুধ বুঝি খেয়েছে তোমার ছেলে? খাওয়াতেই পারিনি। মধুর জ্যাঠার গরুর দুধেই কাজ হয়েছে। বিশ্বাস করা যায়। মধুর বাবুর গরুর বাবা হাঙ্গেরিয়ান সাহেব, মা নেটিভ। একটু গন্ধ হতে পারে, তবে এ দুধ 3 জনেই পান করছি এবং বাড়িতে আজকাল স্বাস্থ্য ফেরার কানাকানিও চলছে। পুটু তালপুকুরের সুইমিং রেসের ফাইনালে জিতেছে শুনেছি। তার মায়ের দিকে তাকিয়ে থাকি গোপনে। এ রুক্ষ বসন্তপুরে বসন্ত এসেছে বলে মনে হয়। মরা গাঙে জোয়ারের মতো একটা ব্যাপার নিশ্চিতভাবে ঘটছে। অন্তত একঘেয়ে যৌবনের ধার ভোঁতা হয়ে যাচ্ছিল। মধুরকৃষ্ণ গোস্বামীর সঞ্জীবনী সুধার দৌলতে পুটুর মায়ের চোখে, শরীরে এবং মুখে ইদানিং শান দেওয়া উজ্জ্বলতা এবং তীক্ষ্ণতা। পুটুর দস্যিপানাটাও আরও বেড়েছে। সারা দিন তালপুকুরে মাছ ধরার মতো ধরে আনতে হয়, কিন্তু ঠান্ডাটা তো আর ওকে কাবু করতে পারছে না। শুধু কাবু হচ্ছি আমি, তার মায়ের মুখের ধারে। কি তেজস্বিনী মহিলা!
কস্মিন কালেও কল্পনা করিনি। মধুরবাবুর গরুটিকে একদিন দেখার ইচ্ছে হলো। তার দুধে ঘন সর পড়ে। সর তুলে জমিয়ে পুটুর মা মাসান্তে কিছু প্রকৃত ঘি উৎপন্ন করবেই। সেই সমস্য গোমাতা সুরভিকে দর্শন করার ইচ্ছা কি এমনি? আমার আগ্রহ জেনে মধুরবাবু বললেন, এত আর কথা কি, দুপুরে আসুন, বড্ড রোদ্দুর পড়েছে, পারবেন তো? সারাদিন মাঠে চড়তে দিই। জিজ্ঞেস করলুম, দূরে নাকি? তা একটু দূরে। মধুরবাবু বললেন, কাছাকাছি গোচারণ কই, সব তো জমি আর বাড়ি, রেললাইনের ওপারে। সাহস পেলুম না, কিন্তু দিন দুই পরেই অযাচিত সৌভাগ্য বলতে হয়। বিকেলে বেরিয়েছি, দেখি একটু তফাতে সিঙ্গি মশাইদের বাড়ির ওপাশে বাগানের ধারে মধুরবাবু দাঁড়িয়ে আছেন। জনহীন পরিবেশ, বাগানের নিচু পাঁচিল কোথাও ভেঙে চুরে গেছে। মধুরবাবু আমাকে দেখে একটু হকচকিয়ে গেলেন যেন। তারপর চাপা গলায় বললেন, এই যে, আসুন আসুন, আমার সুরভিকে দেখতে চেয়েছিলেন না? ওই দেখুন, চুপি চুপি বাগানে ঢুকিয়ে ঘাস খাওয়াচ্ছি, দেখলে বেটা খোঁয়াড়ে নিয়ে যাবে। গোমাতা দর্শন হয়ে গেল। পেল্লাই গরু বলতে হয়। গায়ের রংটাও দুধের মতো সাদা, তাই বুঝি এমন ঘন দুধ দেয়। বাঁকা প্রকাণ্ড শিং, আপন মনে ঘাস ছিঁড়ে খাচ্ছে। সপ্রশংস দৃষ্টে বললুম, বাছুর কই মধুরবাবু? বাড়িতে বাধা আছে বুঝি? মধুরবাবু বিরস বদনে বললেন, আপনাকে বলিনি, দুঃখের কথা। কি বলবো, বাছুরটা রাতারাতি ভুগে মারা গেছে। আমার বরাত মন্দ, খড়ের বাছুর বানিয়ে যেটুকু পারছি দহন করছি। জানি না আর কতদিন এভাবে চালাতে পারবো। গরুটা হয়তো বেচে দিতেই হবে। খুব দুঃখ হলো শুনে। সান্ত্বনা দিয়ে বললুম, বেচবেন কেন? এমনি করে চালিয়ে যান, আবার তো বিয়োবে, বাছুরও হবে। হবে বলে মধুরবাবু দীর্ঘশ্বাস ফেললেন। তারপর পা বাড়িয়ে বললেন, চড়ুক, বুদ্ধিমতী গরু, তেমন বুঝলে পালিয়ে আসবে। চলুন বাজারের দিকে যাই। মধুরবাবুর কথা শুনে বিষণ্ণ হয়েছিলুম। তাহলে কি অলৌকিক শক্তি প্রদায়িনী সুরভে নির্যাসের বদলে কেলোর গোয়ার ষণ্ডটির গুতসহ এক প্রকার সাদা তরল পদার্থ আবার ঔদরিক নিয়তি হয়ে উঠছে? যা আশঙ্কা করেছিলুম তাই ঘটল। মধুরবাবুর পাত্তা নেই। বেলা বাড়ে, পুটুর মা দরজায় চাতক হয়ে দাঁড়িয়ে থাকে। বেলা বাড়ে এবং মেজাজও বাড়ে। অগত্যা পুটুকে পাঠাই। পুটু তালপুকুরে যায়, ফেরে না। অগত্যা আমি যাই। হেডমাস্টার মশাই ব্রজেনবাবুর বাড়ির লাগোয়া ঘর করে নাকি বাস করছেন মধুরবাবু, তাই বলেছিলেন। ওদের বাড়ির দরজায় কড়া নাড়লে ভুলো নামে এক পুরাতন ভৃত্য মুন্ডু বের করে বললে, মশাই তো এখন স্কুলে। আমি বলি, না, মধুরবাবুকে চাই। মধুরবাবু! ভুলো ফ্যাচ করে হাসে, ওকে তো ভোরবেলা মেরে বের করে দিয়েছেন হেডমাস্টার মশাই। সে কি, কেন? তা বলতে পারবো না আজ্ঞে, বলে সে ভেতরের উত্তেজিত এক ডাক শুনে দরজা বন্ধ করে ফেলে। ব্যাপারটা রহস্যজনক বটে, কিন্তু আমার কিছু করার নেই। হতাশ ভাবে ফিরে আসি। বিকেলে মধুরবাবু এলেন হাঁফাতে হাঁফাতে, করুণ ক্লান্ত চেহারা। বললেন, সর্বনাশ হয়ে গেছে মশাই, আমার গরু নিখোঁজ। সেই যে কাল বিকেলে কেষ্ট মিত্রের বাগানে চড়তে দেখলেন, সেই শেষ দেখা। সারা রাত খুঁজেছি, সারা দিন খুঁজে হন্যে হচ্ছি। খোঁয়ার পর্যন্ত খোঁজাখুঁজি করে এলুম, নেই। এই বলে মধুরবাবু ফোঁস ফোঁস করে কাঁদতে লাগলেন। সান্ত্বনা দিয়ে বললুম, পুলিশে খবর দিয়ে দেখুন না, নিশ্চয়ই কোনো গরু চোরের কাজ। অত দামি গরু দেখে লোভ সামলাতে পারেনি। মধুরবাবু নাক ঝেড়ে নোংরা রুমালে মুছে হঠাৎ অদ্ভুত ভঙ্গিতে চোখ পিটপিট করে আমার দিকে তাকালেন। তারপর ষড়যন্ত্র সংকুল চাপাস্বরে বললেন, সিঙ্গিদের বাগানের কোনায় একটা ইদারা ছিল, দেখেছেন? ওটার হিস্ট্রি জানেন কিছু? অবাক হয়ে বললুম, সেটা তো পোড়ো ইদারা। কেষ্টবাবুর বাবার আমলের ওই ইদারায় নাকি হাওয়াকল বসানো ছিল। ৪২-এর ঝড়ে উড়ে যায় সেটা। ফুল ফলের গাছে জল সেচতে হাওয়াকল করেছিলেন। তখন তো ওরা জমিদার, পরে অবস্থা পড়ে গেছে, বাগানটা নষ্ট হয়েছে। ইদারাটাও ভেঙে থাকতে দেখেছি। কিন্তু এই প্রশ্ন কেন মধুরবাবু? মধুরবাবু তেমনি ফিসফিস করে বললেন, এতকাল পরে হঠাৎ আজই সাত তাড়াতাড়ি কেষ্টসিঙ্গি ইদারাটা বুঝিয়ে দিয়েছে। ব্যাপারটা সন্দেহজনক মনে হচ্ছে না আপনার? মাথা মুন্ডু খুঁজে না পেয়ে বললুম, কি ভাবছেন আপনি? মধুরকৃষ্ণ শ্বাস প্রশ্বাসের মধ্যে গর্জন করলেন, গোবধ!
পাটকেল ছুঁড়ে খেদাতে গিয়ে গোবধ করে ফেলেছে। তারপর ইদারায় ফেলে পাপ চাপা দিয়েছে সিঙ্গি। আপনি ঠিকই বলেছেন, এতক্ষণ পুলিশে যাওয়াই উচিত ছিল, তাই যাচ্ছি বলে উনি নড়বড় করে পা ফেলে প্রায় দৌড়লেন। তারপর যা ঘটল তা যেমন রোমাঞ্চকর তেমনই মর্মান্তিক। এমন অদ্ভুত ঘটনা আমাদের বসন্তপুরে কখনো ঘটেনি। ব্যাপারটা এতখানি গড়াতো না যদি না এর মধ্যে গরু থাকত। কেষ্টসিঙ্গি হাড়কেপ্পন মানুষ, কন্ট্রাক্টরি এবং পরবর্তীকালে গোপনে মহাজনী বৃত্তি, চোরা কারবার, নানান ধান্ধায় কিছু পয়সা করেছিলেন। কৃপণতা এবং অন্যান্য কারণে তার প্রতি ঈর্ষাও ছিল বিস্তর লোকের। পরদিন দুপুরের মধ্যে পুলিশের তদারকিতে ইদারা খোঁড়া হলো এবং আশ্চর্য ঘটনা, গরুর লাশও বেরুল। ভিড়ের কানে তালা ধরিয়ে মধুরবাবু চিল চিৎকারে ফেটে পড়লেন। আর লাশের উপর পড়ে সে কি তুমুল কান্না! কেষ্টসিঙ্গির অবস্থা শোচনীয়। দারোগা সাহেব বরকতুল্লাও বড় কড়া ধাতের মানুষ। হাত কড়া পরানোর উপক্রম করতেই কিন্তু কেষ্টবাবু অন্য মূর্তি ধরলেন। হঠাৎ চেঁচিয়ে বললেন, আমার গরু! মধুর কেষ্টর বাপ কখনো গরু দেখেছে? এ আমার গরু। বিহারের হিরণপুরের গোহাটায় কিনেছিলুম। শেষে দেখি গরুটা বাঁজা। তারপর মিথ্যা মিথ্যা বলে পাল্টা আকাশ ফাটালেন মধুরকৃষ্ণ। আমার গরু বাজা নয়, দৈনিক 10 লিটার করে দুধ দিত। যারা যারা সে দুধ খেয়েছেন এখানেই আছেন, জিজ্ঞেস করুন দারোগা সাহেব বলে আমার দিকে আঙ্গুল তুললেন। আমি হকচকিয়ে বললুম, হ্যাঁ, 2 লিটার করে রাখতুম। মধুরবাবুর সাক্ষী আরও পাওয়া গেল। আমার মতো তারা দুধ খেতেন এবং কেউ কেউ গরুটিকে মধুরবাবুর হাতে সেবা যত্ন পেতে অর্থাৎ ঘাস খেতে দেখেছেন। তখন কেষ্টবাবু বললেন, আমারও সাক্ষী আছে। এই দেখুন, এর নাম গোবরা, আমার বাড়ির রাখাল। এই হারামজাদার তাড়ার চোটে গরুটা ইদারায় পড়ে মারা যায়। ব্যাপারটা আরও কঠিন হল, কারণ কেষ্টবাবুর সাক্ষীও কম নয়। বেগতিক দেখে বরকতুল্লাহ দারোগা বললেন, ঠিক আছে, তাহলে দুজনকেই চালান দিই, কোর্টে নিষ্পত্তি হোক। কি বলেন মশাইরা? বসন্তপুরে আর সে সমাজ নেই, কিন্তু সমাজপতিরা আছেন। তাদের প্রতিনিধি সদানন্দবাবু বললেন, আমাদের কিছু জিজ্ঞাস্য আছে। সিঙ্গি, ইদারায় গরু পড়েছে জেনেও বুঝিয়ে দিয়েছিলে কেন বলো তো বাপু? গরু যদি তোমারও হয়, কাজটা ভালো করনি। কেষ্টবাবু কাতর স্বরে বললেন, গোবধের প্রায়শ্চিত্তের ভয়ে। আপনারা আমাকে ক্ষমা ঘেন্না করে যে প্রায়শ্চিত্তের বিধান দেবেন, মাথা পেতে নেব। সমাজপতিরা পরামর্শ শুরু করলেন, হাড়কেপ্পনকে জব্দ করার এমন সুযোগ আর আসবে না। মধুরবাবু হাওয়া লক্ষ্য করে বিকট কেঁদে ফেললেন আবার। সিঙ্গি বড় লোক বলে 7 খুন মাফ? আমার গরু মেরে গুম করে দিয়েছিল, তার প্রায়শ্চিত্ত হবে না? এই আপনাদের বিচার? বরকতুল্লাহ দারোগার হাবভাব দেখে বুঝতে পারছিলুম এখানেই একটা নিষ্পত্তি হলে ঝামেলা থেকে বেঁচে যান। তাকে বললুম, মধুরবাবু গরিব মানুষ, ব্যাপারটা এখানে যদি মেটাতেই চান, কেষ্টবাবুকে বলুন অন্তত একটা গরু কেনার দামটা দিক। আমরা যে ওর গরুর দুধ খেয়েছি সেটা তো মিথ্যে নয়, আদালতে তা বলতে রাজি আছি। ঝানু দারোগা মুচকি হেসে বললেন, দুধে তো কিছু প্রমাণ হবে না মশাই। আদালত গরু কেনার রসিদ দেখতে চাইবে, যে দেখাতে পারবে তারই গরু। কিন্তু সিঙ্গি কান খাড়া করে শুনছিলেন। কালো মুখ করে বললেন, রসিদ তো খুঁজে পাওয়া যাচ্ছে না, পেলে কি গোড়াতেই দেখাতুম না? মধুরবাবুও দীর্ঘশ্বাস ছাড়লেন। রসিদটা যদি রাখতুম সিঙ্গি, তাহলে এতক্ষণে তোমার হাতে হাত কড়া চড়িয়ে ছাড়তুম। দারোগা সাহেব দাড়ি চুলকে বললেন, তাহলে তাহলে মামলা না করে একটা রফা হতে আপত্তি কিসের? পুটু আবার জ্বর বাঁধিয়েছিল, সুতরাং গোবিন্দ ডাক্তার এলেন। ওর পেট টেপাটেপি করে বললেন, কিরে, গাছে চড়া গরুর দুধ আর খেতে পাস না বুঝি? হাসতে হাসতে বললুম, গাছে চড়া গরু বলাটা এখনো ছাড়লেন না ডাক্তারবাবু। ডাক্তার বাঁকা হাসলেন। সিঙ্গির টাকায় মধুরকেষ্ট দেখলুম চায়ের দোকান করেছে শিরিনতলায়। শুনলুম প্রায়শ্চিত্তের ভোজ খেতেও গিয়েছিল। সিঙ্গি পাতে বসতে দেয়নি। বসন্তপুরে ঢের ঢের মাল দেখেছি, এমন মাল দুর্লভ। বিরক্ত হয়ে বললুম, আপনার সন্দেহ এখনো যায়নি? দুধটা তো মিথ্যে নয়। অবশ্যই নয়, গোবিন্দ ডাক্তার ভুরু কুঁচকে বললেন। তবে দুধটা সিঙ্গির বাঁচা গরুরও নয়, মধুরকেষ্টর গাছে চড়া গরুরও নয়, রাষ্ট্রপুঞ্জের। রাষ্ট্রপুঞ্জের মানে? আমি ভড়কে গেলুম। মানে প্যাকেটে করে যে গুঁড়ো দুধ স্কুলে আসে,
গোবিন্দবাবু নির্বিকার ভঙ্গিতে বললেন। মধুরকেষ্ট মামার স্টকে ইন্টারফেয়ার করতে করতে শেষ পর্যন্ত ধরা পড়ে বেদম প্যাদানি খায়। আমার ধারণা বেগতিক দেখে শিঙ্গির বাঁজা গরুটাকে ওই ব্যাটাই ইদারায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এক ঢিলে দুই পাখি বধ। কিন্তু বাবাজি, কোন গরু গাছে চড়ে জানো তো? আনমনে বললুম, জানি, গল্পের গরু। তাই শুনে পুটু বলল, গল্পের গরুর দুধে বিচ্ছিরি গন্ধ। ছ্যাঃ,